আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আজকের যে স্লাইডটা বা আজকের যে ক্লাসটা আমরা নেব, সেখান থেকে আমরা বিশেষ করে 2013 সালের যে প্রশ্নটা ছিল ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট বা প্রথম শিফট আকারে, সেইখান থেকে আমরা এক সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের ওই প্রশ্ন সিস্টেমটাতে 50টা এমসিকিউ দেওয়া থাকতো। সেখান থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কিছু প্রশ্ন ছিল। তো সবকিছু মিলিয়ে আমাদের প্রশ্ন হতো গণিত থেকেও। তো সেখান থেকে আমরা 50টা এমসিকিউ থাকতো আমাদের বিগত পরীক্ষাগুলোতে। সেখান থেকে আমরা আজকে যতটুকু আলোচনা করা সম্ভব হয় ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমাদের আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন সমাধান। আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আছে ধারাবাহিকভাবে আমরা দেখবো, স্লাইডে যে প্রশ্নগুলো আসে সবগুলো আমরা কি করব, ধারাবাহিকভাবে সলভ করব এবং বোঝার চেষ্টা করব যে ওই প্রশ্নটা আমরা কিভাবে খুব সহজে কম সময় নিয়ে সলভ করতে পারি এবং ওই প্রশ্নের বিপরীতে কি ব্যাখ্যা আমরা প্রদান করব সেগুলো কিন্তু আমরা দেখব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা সেটা আমরা দেখে ফেলি। দেখো, তো এখন দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেই প্রশ্নটা তোমরা তো ইতিমধ্যে অ্যান্সার বের করে ফেলার কথা। এখানে কি বলছে, আমাদের এই প্রথম প্রশ্নগুলো আছে কি ম্যাথ থেকে, গণিত থেকে। আমাদের প্রথম যে প্রশ্নগুলো মেবি আমাদের 15টা প্রশ্ন আছে গণিত থেকে। তো এখানে দেখো আমাদের পি প্লাস কিউ এর মান দেওয়া আছে হচ্ছে কত 8 এবং পি কিউ এর মান দেওয়া আছে কত 4। যদি এই পি প্লাস কিউ এর মান 8 হয় এবং পি কিউ এর মান যদি 4 হয়, সেই ক্ষেত্রে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মানটা কি হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা সবাই তো পারার কথা, সবাই পারার কথা না? কারণ এটা নিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যখন গণিতের একটা গণিতের জন্য যখন ক্লাস নিয়েছি, গণিতের টপিকের যখন ক্লাস নিয়েছি আমরা বীজগণিত থেকে, বীজগণিতে বাজিমাত নামে একটা ক্লাস রেখেছিলাম, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের হয়ে গেছিল। তাহলে দেখি তো আমাদের আসলে 56 যদি দিই আমরা, এটা কি কারেক্ট আসে কিনা। হ্যাঁ, 56 নাম্বার আমাদের কারেক্ট দেখাচ্ছে। এখন একটা বিষয়, এটা কারেক্ট হইলো কেন, কারেক্ট হইলো আমরা একটু হিসাব করি তো। দেখো এখানে বলছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং আমাদের পি প্লাস কিউ এর মানও দেওয়া আছে, আমাদের পি কিউ এর মানও দেওয়া আছে। এটা খুবই সহজ। আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আমরা জানছিলাম, শিখেছিলাম, সেটা আমরা প্রয়োগ করে দিব। এই যে আমাদের কি পিটা এ আর হচ্ছে কিউটা কি বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে। কিন্তু আমাদের মান কিসের দেওয়া আছে, পি প্লাস কিউ, অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা এ প্লাস বি এর সূত্রটা প্রয়োগ করব। এই যে আমরা কি এ প্লাস, সরি আমরা তো কথায় কথায় এ প্লাস বি লিখে ফেলতেছি, কারণ আমাদের দেওয়া আছে কি পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ, 2 পি কিউ। ওকে, তাহলে এখান থেকে আমাদের পি প্লাস কিউ এর মান দেওয়া আছে 8, তার মানে হচ্ছে 8 এর স্কোয়ার, তার 8 এর স্কোয়ার মানে কি 64, আর এখান থেকে হচ্ছে পি কিউ কত আমাদের 4, তাহলে হচ্ছে 4 দুগুণে 8। এখন আমরা যদি এটা কি করি, মাইনাস করি, তাহলে আমাদের কত 56। তার মানে আমাদের 56 যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কি সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন কি নেক্সটে চলে যাই। তাহলে দেখো এখান থেকে আমাদের কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে যেখানে বলছে যে পি অর্থাৎ 7p স্কোয়ার মাইনাস পি মাইনাস 8, অর্থাৎ কি বলছে আমাদের 7p স্কোয়ার মাইনাস পি মাইনাস 8 একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এটার কি করো, এটার সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটা হবে। অর্থাৎ এই যে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, ওকে, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আসলে কোন রেজাল্ট আমরা পাবো, ক খ গ ঘ, এখান থেকে 4টা অপশন আমাদের দেওয়া আছে। 4টা অপশন থেকে কোন অ্যান্সারটা মূলত আমরা পাবো। দেখো এখানে আমাদের কি আছে, কি বলছে, এখানে বলছে যে আমাদের কি দেওয়া আছে যে 7p স্কোয়ার মাইনাস কত পি মাইনাস 8। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি এবং আমাদের অ্যান্সারটা কি আসবে। তারপর এখান থেকে দেখো আমাদের 7p স্কোয়ার মাইনাস পি মাইনাস 8। তাহলে এখান থেকে আমরা যদি একটা বিষয় শিখেছিলাম উৎপাদক বিশ্লেষণের সময়, সেটা হচ্ছে কি আমরা মিডিল টার্ম করতাম। তো মিডিল টার্ম যদি করতে চাই, মিডিল টার্ম করা যায় কিনা, এখান থেকে আমরা কিভাবে করতে পারি মিডিল টার্মটা, যে আমাদের এখান থেকে কি আছে, এই যে আমাদের এখান থেকে দেখো 7p স্কোয়ার আর যে এখানে 8 আছে, ঠিক আছে, এটাকে আমাদের মূলত মিল করতে হয়, তাই না? আমরা এমন ভাবে দুইটা কি নিব, এমন ভাবে দুইটা এই পি কে আমরা হিসাব করব যাতে করে আমাদের এখান থেকে এই দুটাকে গুণ করলে, অর্থাৎ এই 7 এবং 8 কে গুণ করলে আমাদের কত হবে, 7 8 56 হবে এবং পি স্কোয়ার হবে, অর্থাৎ 56 পি স্কোয়ার, তাই তো। তো ওই 56 পি স্কোয়ার যাতে হয় এবং আমাদের এই যে পিটাও যাতে ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আমরা নিই, দেখি আমরা এখান থেকে যদি করি এরকম যে 7 পি স্কোয়ার, আর এখান থেকে যদি আমরা নিই মাইনাস 8, কত নিব আমরা, ধরো হচ্ছে মাইনাস 8p নিলাম, কেমন, আর এখান থেকে হচ্ছে প্লাস 7
পি নিলাম। তাহলে দেখো তো এই যে 8 এবং 7, 7 8 56 মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে, এবং পি স্কয়ার এটার সাথে মিললো। এবং দেখো তো আমাদের এখানে -8p আছে, এখানে যদি আমরা +7p নিই তাহলে কিন্তু আমাদের -p এটাও ঠিক থাকে, তাহলে ঠিকই আছে। এখন আমরা যদি এখান থেকে কি করি, এই যে এটাকে যদি আমরা এরকম ভাবে মিডল টার্ম করি তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এই যে এখান থেকে আমরা 7p কমন নিতে পারি। 7p কমন নিলে আমাদের কি থাকবে, p - 8 থাকতেছে। আর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের কত কমন যাবে, এখান থেকে আমাদের এখান থেকে আমরা কি নিছি যে এই যে, আচ্ছা এখান থেকে দেখো এটাকে আমরা একটু একটু ইয়ে করে লিখবো, কারণ এখান থেকে আমরা কিন্তু এই যে 7 থেকে কমন নিতে পারবো না, তাই না? এটাকে আমরা একটু সাজায় লিখি, যাতে করে আমাদের এখান থেকে দেখো এই যে এখানে আমরা হচ্ছে কি করব, এখানে আমরা দিব হচ্ছে আমাদের -p না, আমরা এখান থেকে দিলাম হচ্ছে, ধরো আমরা এটাকে আগে নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের এই যে 7p যে অংশটা ছিল, ওকে 7p এটাকে আমরা সামনে নিলাম, এবং হচ্ছে এখান থেকে আমরা এই যে -8p টাকে এখানে দিলাম। এখন আমরা এটাকে হিসাব করি, আমাদের এই যে লেখাগুলোকে একটু ঠিকভাবে লিখতে হবে, আমরা কোথা থেকে কোনটা কমন নিতেছি এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে দেখো আমরা কিন্তু আগে কমন নিয়েছিলাম, ভুলভাবে কমন নিয়েছিলাম, কারণ এখান থেকে আমাদের 7p যদি কমন নিই, আমরা এখান থেকে যদি আমরা 7p কমন নিই তাহলে এখান থেকে আমাদের থাকতেছে p+1 থাকতেছে। ওকে, p+1 থাকলো, কেমন? তাহলে কেন থাকলো, কারণ আমি এখান থেকে 7p নিচ্ছি, তার মানে শুধু একটা p আছে, এবং এখান থেকে 7p নিয়ে নিচ্ছি, তার মানে এখানে 1 আছে। এখান থেকে মাইনাস আমরা কি নিব, 8টা যদি কমন নিই তাহলে এখান থেকে শুধু থাকতেছে কি p, এবং এখান থেকে থাকতেছে আমাদের কত, +1। সো এখান থেকে আমাদের থাকতেছে কত, +1। এখন দেখো তো আবার কি মিলছে, এই যে আমাদের p+1 এবং p+1 মিলছে না, তাহলে আমরা এখান থেকে p+1টাকে কমন নিলাম, এবং আমাদের হচ্ছে 7p - 8 থাকলো। তাহলে দেখো তো এই যে p+1 × 7p - 8, এটা আমাদের অ্যান্সার হয় না? এই যে কোথায় আছে আমাদের p+1 × 7p - 8, এই যে আমাদের ক নাম্বারটা অ্যান্সার হওয়ার কথা। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন আছে, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার অনুপাতের কথা বলছে। দুইটা সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে যে 5:6, এবং তাদের গসাগু দেওয়া আছে 4। গসাগু কত, গসাগু দেওয়া আছে 4। গসাগু বলতে এখানে হচ্ছে সাধারণ গুণিতক, যেটা গসাগু বলতে কি সাধারণ গুণিতক যেগুলো, সেগুলো হচ্ছে গসাগু। তারপর এখান থেকে আমাদের গসাগু, এদের গসাগু হচ্ছে কত, 4। এবং যদি 4 হয় তাহলে এখান থেকে সংখ্যা দুইটা লসাগু কত হবে এটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে সংখ্যা দুইটার লসাগু কি হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, আমাদের সংখ্যা দুইটার অনুপাত বলছে হচ্ছে কত, 5:6, এবং আমাদের গসাগু বলছে হচ্ছে কত, 4। তাহলে এখান থেকে আমরা যদি এরকম ভাবি যে এখান থেকে ধরো সংখ্যা দুইটা আমরা চিন্তা করি, সংখ্যা দুইটার অনুপাত মানে কি, সংখ্যা দুইটার অনুপাত বলতে দুইটা সংখ্যাকে ভাগ করে একটা বিশেষ পর্যায়ে আসছে, তাই না? তো এরকম যদি হয়, অর্থাৎ দেখো এই যে 10/5, এটার অনুপাত বলতে আমরা কি বুঝাইতেছি, যে এখান থেকে আমাদের কি, সাপোজ এটাকে যদি আমরা কি 5 দিয়ে কাটি এবং এটাকে যদি 2 দিয়ে কাটি, তাহলে এখান থেকে 10/5 এর অনুপাত হচ্ছে 5:2, এরকম না? তো এখান থেকে আমাদের বোঝাচ্ছে যে 5:6। তাহলে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দ্বারা যদি আমরা কি করি, এই অনুপাত দুটাকে গুণ করি, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট ওই যে মেইন সংখ্যাটা সেটা কিন্তু আমরা পাবো। তাহলে সেই সংখ্যাটা পাইতে হলে আমাদের কি করতে হবে, আমরা ধরে নেই এদের যে অনুপাতের যে বিষয়টা সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত, সাধারণ গুণিতক হিসেবে আমরা ধরে নিলাম হচ্ছে 4। কি ধরে নিলাম, ধরো হচ্ছে 4 ধরে নিলাম, সরি 4 বলতে আমরা x ধরে নিই। ওকে, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কি 5x ইনটু আমাদের হচ্ছে কি 5x is to 6x। এখন দেখো এই যে x, এটা কি একটা সাধারণ গুণিতক, এবং আমাদের এখান থেকে কিন্তু দেওয়া আছে যে গসাগু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে যে x এর বিষয়টা, x এর যে মানটা, সেটা কিন্তু মূলত আমাদের 4 দাঁড়াচ্ছে, তাই না? 4 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি এই যে সংখ্যা দুটাকে x, অর্থাৎ আমরা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা মেইন সংখ্যাটা পাচ্ছি। তাহলে মেইন সংখ্যা আমরা কত পাইতেছি, দেখো তো এখান থেকে হচ্ছে 20 পাইতেছি, এবং আমরা পাইতেছি হচ্ছে আরেকটা সংখ্যা 4×6 = 24। তাহলে এখান থেকে 20 আর 24 আমরা পাইতেছি। এখন যদি লসাগু আমরা বের করি, তাহলে আমরা কি করব, লসাগু বের করার জন্য আমাদেরকে যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে, আমরা যদি এই দুইটা সংখ্যাকে আমরা কি করব, দেখো এই যে আমরা দুইটা সংখ্যাকে গুণ করে দিলাম, এবং এদের যে গসাগুটা ছিল সেটা যদি ভাগ করে দিই, তাহলে যে ফলাফলটা আসবে এটা হচ্ছে শর্টকাট একটা বিষয়, যেটা আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি। যে এখান থেকে আমাদের কি দুইটা অনুপাত দেওয়া আছে, 5 এবং 6 দেওয়া আছে, 5:6 দেওয়া আছে, এবং বলছে যে গসাগু 4। তার মানে সংখ্যা দুইটা কি হবে, সংখ্যা দুইটা হবে এই যে 4 দিয়ে যদি আমরা দুইটা সংখ্যাকে অনুপাতকে গুণ করি, তাহলে আমরা এখান থেকে মেইন সংখ্যাটা পাচ্ছি। মেইন সংখ্যা কত পাইলাম, 20, এবং আমরা 24 পেয়েছি, তাই তো? এখন আমরা যদি এই যে লসাগুর যে শর্টকাট বিষয়টা, লসাগুর শর্টকাট বিষয়কে, অর্থাৎ দুইটা সংখ্যা যদি থাকে, দুইটা সংখ্যার লসাগুর কথা বলে যদি ab এর কথা বলে, তাহলে a × b ডিভাইডেড বাই ab এর
গসাগু, এটা হচ্ছে আমাদের কি শর্টকাট সূত্রটা। তাহলে এখান থেকে আমাদের গসাগুটা দেওয়া আছে। দেখো তো আমরা যদি এখান থেকে গুণ করি, এই যে 20 24 কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল কত আসে? এখান থেকে হচ্ছে আমাদের কত 20 24। তাহলে 20 24 যে গুণফলটা আসছে আমাদের 480, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আসছে কত 120। তাহলে আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে 120। এখান থেকে দেখো এই যে খ নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমাদের 120 আছে। তার মানে আমরা এখানে যে ম্যাথটা করলাম বা যে ভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়টা যে আমরা সমাধান করলাম সেইখান থেকে কিন্তু আমরা 120ই দেখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমাদের যে সঠিক অ্যান্সারটা সেটা কত 120 আসছে। তো এটা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের 2013 সালের যে পরীক্ষাটা হয়েছিল ভর্তি পরীক্ষাটা, সেই পরীক্ষা যে প্রশ্নটা সেই প্রশ্নের কিন্তু সমাধান আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমরা ধারণা করতে পারো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষাটা আসন্ন সেই পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে আমি যদি বলি প্রশ্নগুলো কিন্তু মোটামুটি একদম যে সহজ এমনও না, একদমই যে কঠিন এমনও না, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। তো তোমাদেরকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি তোমাদের কাঙ্ক্ষিত পলিটেকনিকে যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে বা তোমরা যদি চান্স নিশ্চিত করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফুললি একদম হাঁটু গেড়ে প্রিপারেশন কিন্তু নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট চলে যাই, সময় নষ্ট না করে আমরা নেক্সটে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে? এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের 8 নাম্বার স্লাইড। ওকে, আচ্ছা তাহলে দেখো তো আমাদের কি বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা খুবই সিম্পল। অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ অর্থাৎ এই যে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, যেগুলোকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাই না? আমরা অমূলদ সংখ্যা, আমরা বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আমাদের ছিল সেখানে কিন্তু আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলো পড়ে আসছিলাম না? সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে অমূলদ সংখ্যা কিংবা মূলদ সংখ্যা কাকে বলে। অর্থাৎ মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এবং যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবং একটা বিষয় সবসময় সহজভাবে মনে রাখবা, যে সকল সংখ্যার দশমিকের পর অসংখ্য কি অসংখ্য ঘর আসে, দশমিকের পর আমাদের যে লিমিটটা সেই লিমিটটা কি অসীম পর্যন্ত, সেগুলো হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। এটা তোমরা মাথায় রাখবা। অর্থাৎ তোমরা যখন দেখবা এই যে আমাদের পাই দেওয়া আছে, পায়ের মান কত, আমরা সাধারণভাবে পায়ের মান হচ্ছে কত 3.1416 এটা হিসাব করে থাকি, কিন্তু পায়ের মান কিন্তু আরো অসংখ্য পরিমাণ আছে। এটা কিন্তু ইনফিনিট পর্যন্ত কিন্তু পায়ের মানটা হিসাব করা যায়। আবার আমরা যদি √7 যদি ক্যালকুলেটরে চাপ দিই বা √7 এর মান যদি চিন্তা করি তাহলে সেটার মানও কিন্তু আমাদের দশমিকের পর অসীম পর্যন্ত আসবে। √2টাকে যদি আমরা চিন্তা করি তাহলে সেটাও কিন্তু আমাদের কি যে √2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটাও কিন্তু আমাদের দশমিকের পর কি অসংখ্য ঘর পর্যন্ত কিন্তু মান আসবে। তাহলে দেখো এখান থেকে প্রত্যেকটা সংখ্যা ক খ গ যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো অপশনই কিন্তু আমাদের দশমিকের পর অসীম পর্যন্ত সংখ্যা আসে। সেই ক্ষেত্রে আমাদের দশমিকের পর যদি অসীম পর্যন্ত সংখ্যা থাকে সেগুলোকে আমরা কখনোই পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না তার মানে এগুলো হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের এখান থেকে 3টা অপশন অমূলদ, তার মানে আমাদের এই যে 4 নাম্বার যে অপশনটা সবগুলো যেটা সেটা কিন্তু সঠিক অ্যান্সার হওয়ার কথা। তার মানে আমাদের যে এই যে সবগুলো যে অপশনটা সেটা কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমাদের আজকের এই যে 8 নাম্বার স্লাইডে যে প্রশ্নটা ছিল সেটার সঠিক অ্যান্সার কোনটা? সবগুলো। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে বলছে যে 18 এর উৎপাদকের সেট কোনটি? তার মানে এটা আমাদের কি আমাদের সেট সেট গঠনের আমাদের যে সেট গঠনের যে দুইটা নিয়ম ছিল, সেট তৈরি করার যে দুইটা নিয়ম ছিল, দুইটা নিয়ম কি মনে আছে? আমি বলে দিই, একটা হচ্ছে তালিকা, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই দুইটা নিয়ম আমাদের ছিল, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সরাসরি আমাদেরকে নির্দিষ্ট উপাদান দিয়ে সেট তৈরি করা থাকতো তালিকা পদ্ধতির ক্ষেত্রে, আর সেট গঠন পদ্ধতিতে আমাদের একটা সূত্র দেওয়া থাকতো। যেমন ধরো এই যে এখানে আমাদের একটা উদ্দীপক আছে বা প্রশ্ন আছে যে 18 উৎপাদকের সেট কোনটি, 18 এর উৎপাদকের সেট কোনটা, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ। যেমন সেট গঠন পদ্ধতিতে এমন থাকতো যে এক্স যেন এক্স আমাদের 18 এর উৎপাদক, এরকম থাকতো। এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে। আচ্ছা দেখো এখান থেকে আমাদের কি 18 উৎপাদক মানে কি, যে সংখ্যাগুলোকে গুণ করে, যে সংখ্যা দুটোকে গুণ করে আমরা হচ্ছে 18 পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে মূলত আমাদের কি দেখি আমরা এখান থেকে হচ্ছে ধরো আমরা যদি এখান থেকে হচ্ছে
18 গুণন 1 তাহলে হচ্ছে 18 পাইতেছি। আবার যদি এখান থেকে আমরা কি করি, ধরো এরকম করে হচ্ছে 9 2 9 দুগুণে 18 পাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা আরো কি পাই, আমরা যদি এখান থেকে আরো দেখি, আমরা এভাবে না করে একটু যদি সহজভাবে করি, দেখো আমরা যদি একটু সহজে করি, অর্থাৎ অথবা আমরা ওইরকম একদম কঠিন ভাবে না করে আমরা এখান থেকে যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশন গুলো ট্রায়াল করতে পারি, চেক করতে পারি। দেখো তো এখান থেকে 1 দেওয়া আছে, 1 আমরা হচ্ছে 18 একে 18 হবে, 2 9 দুগুণে 18 হবে। তারপর দেখো তো 3 আমাদের এখান থেকে হচ্ছে কি 9 দেওয়া আছে, তার মানে আমাদের হচ্ছে কি যে 3 6 3 ইন্টু 6 করে, তাহলে আমাদের 3 6 18 আসতেছে, 6 3 6 18 আসতেছে, 9 9 দুগুণ 18 আসতেছে। তার মানে এখানে যে যে উপাদানগুলো আছে সবগুলো আমাদের 18 উৎপাদকের মধ্যে পড়ে। আমরা এগুলা একটু হিসাব করি তো, দেখি তো আমাদের 2 ঠিক আছে, আমাদের এখান থেকে 4, এখানে কিন্তু এই যে 4 যে অপশনটা আমাদের আছে, এই 4 কি আমাদের 18 এর জন্য উপযুক্ত? আমরা যদি 4 6 করি 24 হবে, আমাদের 3 4 12 হবে, এটা কিন্তু হচ্ছে না, বা 8ও কিন্তু হচ্ছে না, 8 দুগুণে 16 হয়ে যাবে, বা 3 8 24 হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের খ নাম্বার ভুল হবে। আমাদের কটা ঠিক আছে, কতে আমরা যা যা দেখতে পাচ্ছি সবই মিল আছে। এখান থেকে দেখো গ, দেখো আবার গ যদি এখান থেকে খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, 6 ঠিক আছে, বাট এই যে আমাদের কত 8 8 8টা কি ঠিক আছে? আমাদের এখান থেকে 8 কিন্তু আমরা 8 দিয়ে কিন্তু 18 মিলাতে পারবো না। মিলাতে পারবো? অবশ্যই পারবো না। এখান থেকে দেখো 1 2 3 এই যে 4 দিয়ে কিন্তু মিলাতে পারবো না। তার মানে আমাদের খ নাম্বার, ঘ নাম্বার এবং হচ্ছে কি গ নাম্বারে যে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ভুল অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আমাদের মূলত এখান থেকে সঠিক অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে ক নাম্বার, যেটা এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল করবা, 18, এই যে 18 আছে, 18 নিজেও কিন্তু 18 এর একটা উৎপাদক। তাহলে আমাদের যদি আরেকটা অপশন থাকতো, ধরো আমাদের কি ক নাম্বারে দেওয়া আছে 9 পর্যন্ত, বাট আরেকটা অপশন যদি আমাদের 18 সহ দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা ওই অপশনটাকে বেছে নিতাম। অর্থাৎ এইটা যদি আমাদের এরকম হতো যে 6 আছে, এখানে 9 আছে, 9 এর পর আবার 18 দিয়ে আমাদের দিছে, অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যেত যে দুটোই ক নাম্বার এবং গ নাম্বার দুইটাই সঠিক, বাট একটাতে উৎপাদক একটা কম আছে, একটাতে সবগুলো উৎপাদক আছে। সেই ক্ষেত্রে আমরা গ নাম্বারটাকে বাছাই করে নিতাম। ঠিক আছে, এরকম যদি কোনো সিচুয়েশনে আমরা পড়ি, তবে সাধারণত এরকম দুইটা অপশন সঠিক এরকম আসবে না। তবে আমরা এখান থেকে দেখেন যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে কিন্তু বাছাই করে নিতে পারলাম যে আমাদের 18 এর যে উৎপাদক এর সেট, সেটা হচ্ছে কি আমাদের ক নাম্বার যে প্রশ্নটা অপশনটা, সেটা কিন্তু সঠিক। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে 18 উৎপাদকের যে সেটটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবং সেট গঠনের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের কি সেট গঠন পদ্ধতি। ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট স্লাইডটাতে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে আমরা একটু দেখবো। আমাদের নেক্সট প্রশ্ন দেওয়া আছে হচ্ছে এখান থেকে, দেখো এটা হচ্ছে আমাদের কত 10 নাম্বার। ওকে, আমাদের 10 নাম্বার প্রশ্ন। এখানে আমার বলছে যে log x is equal to -2, অর্থাৎ এখানে log x এর মান দেওয়া আছে -2। এখন বলছে আমাদের x এর মান কত। এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে 0.2 দেওয়া আছে, 0.2 দেওয়া আছে, 0.01 দেওয়া আছে, 0.1 দেওয়া আছে, এবং দেওয়া আছে 0.02। এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এটা একটু বলো। আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই যে দেখো আমাদের এখান থেকে যদি সংখ্যা আকারে যদি মান দেওয়া থাকে, লগের মান যদি সংখ্যা আকারে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা লগের ভিত্তিটা ধরে নেব কত, সেই ক্ষেত্রে আমরা লগের ভিত্তিটা ধরে নেব হচ্ছে তো কত 10। তার মানে আমাদের যে আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যে লগ 10 ভিত্তিক লগ x ইজ ইকুয়াল টু -2। আমাদের এটা হচ্ছে আমাদের কি মেইন যে বিষয়টা, সেটা দাঁড়াচ্ছে লগ, অর্থাৎ 10 ভিত্তিক লগ x ইজ ইকুয়াল টু -2। এখন এটা সমাধান করলে আমাদের অ্যান্সার কি আসবে বলো। আমরা এটা কিন্তু একটা লগের একটা সূত্র জানি, সেই সূত্রটা প্রয়োগ করে আমরা কি করতে পারবো, সরাসরি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমরা একটু সলভ করি। আমরা বলছিলাম যে এটার একটা সাধারণ সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা কি ছিল আমাদের, যে এই যে আমরা যে লগের ভিত্তি, সংখ্যা ভিত্তি হলে, সংখ্যা নিয়ে যদি লগের খেলা হয় তাহলে আমাদের কি আসবে, ভিত্তি আসবে 10। আর যদি চলক নিয়ে খেলা হয় সেই ক্ষেত্রে লগের ভিত্তি আসবে কত, ই। সাধারণ ভিত্তি হচ্ছে ই আসবে চলকের ক্ষেত্রে, আর সংখ্যার ক্ষেত্রে আসবে কত, 10। এটা আমরা সবসময় মাথায় রাখবো। আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে কি ছিল, এই যে লগ 10 ভিত্তিক লগ আমাদের x, এবং এটার মান দেওয়া ছিল হচ্ছে -2। এখন দেখো তো আমাদের এখান থেকে একটা সূত্র আমাদের আছে যে এইরকম, যে লগ বি ভিত্তিক লগ এ ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এইটাকে ঘুরিয়ে আমরা হচ্ছে এরকম লিখতে পারি যে বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ। এটা আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এ। তাহলে বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু যদি এ আমরা লিখি, তাহলে এখান থেকে লগটাকে উঠাই দিয়ে আমরা এই বিষয়টা লিখতে পারি। তাহলে এখানে কি আসে দেখো তো, এখানে বি বলতে 10, বি বলতে কত 10, আর সি বলতে কত, এখান থেকে দেখো তো এই যে সি বলতে কত -2। তাহলে 10 টু দি পাওয়ার -2 অথবা 10 ইনভার্স 2 ইজ ইকুয়াল টু আমাদের কত, এই যে এ, এ হচ্ছে আমাদের এক্স এখানে, তাহলে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2। তাহলে আমাদের এখান থেকে মূলত এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে
টেন, টেন ইনভার্স 2 মানে কি, 10 এর উপর পাওয়ার হচ্ছে আমাদের ঋণাত্মক পাওয়ার আছে, তার মানে 1/10 এর স্কোয়ার। তাহলে 1/, যদি 10 স্কোয়ার হয়, 1/, যদি 10 স্কোয়ার হয়, তাহলে আমাদের কি স্কোয়ার বলতে আমাদের কি বোঝাচ্ছে, মূলত এটা হচ্ছে 100। তাহলে আমরা যদি 1 কে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি আসবে, 0.001 আসার কথা না? 0.001 আসে কিনা একটু বলো তো? 0.001 আসে নাকি 0.01 আসে? হ্যাঁ, 0.01 আসবে। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা হবে এই যে খ নাম্বারটা দেখো, এই যে দেখো আমাদের খ নাম্বার অ্যান্সারটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। তাহলে তোমরা নিয়মটা বুঝতে পারছো কিনা? এই যে আমাদের এখান থেকে লগের যে একটা নিয়ম আছে, লগারিদমের একটা সূত্র আছে, যে আমাদের কি যদি লগের ভিত্তি বি হয় এবং লগের যে আমাদের কি লগের ভিত্তি হচ্ছে ধরো এ বি ভিত্তিক লগ এ দেওয়া আছে, মান দেওয়া আছে কত সি, তাহলে এখান থেকে আমরা এই ভিত্তিটাকে হচ্ছে আমরা কি করব, এই যে লগের ভিত্তিটাকে আমরা কি করব, সংখ্যা ভিত্তিক নিয়ে এই যে সি যেটা আছে, যেটার সমান দেওয়া থাকবে সেটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি, এবং লগের যে লগের মান বলছে সেটাকে আমরা এরকম আমাদের বাম পক্ষে নিয়ে আসতে পারি। তাহলে এইভাবে সূত্রটা প্রয়োগ করলে আমরা লগটাকে তুলে দিতে পারি। তো লগটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে আমরা সাধারণ হিসাব করলাম, তাহলে এখান থেকে আমাদের এই যে এক্স এর যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম, 0.01। এই যে আমাদের নেক্সট প্রশ্ন চলে আসছে, এই যে এখানে আমাদের যে নেক্সট প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে কি 11 নাম্বার। 11 নাম্বার যে প্রশ্নটা, এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে যে x ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে x প্লাস 1/x এর মান কত? এটা কি কঠিন কিছু? আমি মনে করি না এটা তেমন কঠিন কিছু। আমাদের একটা রাশি দেওয়া আছে যে x প্লাস 1/x, এবং এখান থেকে x এর মান দেওয়া আছে, তুমি x এর মানটা বসাই ফেলো, x এর মানটা বসাই ফেলে সমাধান করো, তাই তো হয়ে যাবে। এখান থেকে x এর মানটা ইয়ে করে যদি আমরা সমাধান করি তাহলে তো হয়ে যাওয়ার কথা না? নাকি আমরা এখান থেকে দেখি সলভ করি, সলভ করতে থাকি আমাদের কি হয়। তো এখান থেকে যদি আমরা দেখি যে x এর মান দেওয়া আছে, তো আমরা যদি এখান থেকে সরাসরি মানটা বসাই দিই, আমাদের সমীকরণ কি আছে, x প্লাস 1/x। এখানে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তবে আমরা এখান থেকে সরাসরি বসাই দিয়ে যদি একটু করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি 2 মাইনাস হচ্ছে √3, আর এখান থেকে আমাদের কি আসবে প্লাস 1/2 মাইনাস √3। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত, এটার যে লসাগুটা সেটা হচ্ছে 2 মাইনাস √3। ওকে, 2 মাইনাস √3। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা এই যে এখানে আমাদের নিচে কত আছে, আমাদের নিচে আছে 1, তাই না? এই যে এটার নিচে কত আছে, এই যে x এর নিচে আমাদের মনে হয় 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এটাকে হিসাব করি তাহলে আমাদের এটা থাকতেছে, তার মানে এই অংশটা আমাদের এই অংশের সাথে এসে গুণ হবে। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে এখান থেকে আমরা দুইটা লিখতে পারি, তার মানে কি একসাথে আমরা লিখতে পারি হচ্ছে কি 2 মাইনাস √3 হোল স্কয়ার, এরকম হিসাব আসে। আবার এখান থেকে যদি আমরা দেখি প্লাস আছে, তার মানে এটা আমাদের বাদ যাবে +1। এরকম ভাবে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, অথবা আমরা যদি এখান থেকে যোজন বিয়োজন করি, অর্থাৎ আমরা যদি এখান থেকে যে হিসাবটা পাইছি, আচ্ছা আমরা দেখি এইভাবে হিসাব করতে থাকি আমাদের কি আসে। তাহলে এখান থেকে দেখো আমাদের এখান থেকে আমরা যদি এটাকে ওই যে 1/x এর যে বিষয়টা সেটাকে যদি আলাদা করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। তারপর দেখি এখান থেকে আমাদের অ্যান্সারটা নিয়ে আসতে পারি কিনা, অর্থাৎ এখান থেকে আমাদের কি a স্কয়ার, এখান থেকে হচ্ছে এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙাই, সেক্ষেত্রে আমাদের কি আসে। আচ্ছা, এইভাবে না করে আমরা হচ্ছে 1/x যেটা আছে সেটাকে আমরা আলাদাভাবে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই ক্ষেত্রে আমাদের একটু জটিলতা সৃষ্টি হতে পারে। দেখো আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা আমাদের x এর মান তো 2 মাইনাস √3 দেওয়া আছে, এখান থেকে x এর মানটা আমরা সরাসরি বসাতে পারি, এবং 1/x টাকে আমরা একটু সাজিয়ে নিই আগে। তাহলে 1/x যেটা দেওয়া আছে, যে 1/x বলতে আমাদের 2 মাইনাস হচ্ছে √3। তাহলে এখানে দেখো তো আমরা যদি এটাকে কি করি, এখান থেকে আমরা যদি এই যে অংশটা আমাদের আছে, এই অংশটাকে যদি আমরা কি করতে চাই, এই অংশটাকে যদি আমরা এখান থেকে আমরা যদি x এর মানটা বের করতে চাই, তাহলে এখান থেকে আমাদের x এর মানটা কি আসতেছে, যে 1 এখান থেকে হচ্ছে আমাদের 2 মাইনাস হচ্ছে কত, এই যে x এর মানটা আমরা বসাই দিছি। তাহলে এখান থেকে আমাদের যে x এর ভ্যালুটা সেটা আমরা কি পাবো, অর্থাৎ এখান থেকে দেখো তো আমরা কি করবো, উভয় পক্ষে যদি এই যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এটা বিপরীত সংখ্যা, আমরা যদি যোজন বিয়োজন করি উভয় পক্ষে, অর্থাৎ আমাদের উপরে নিচে, তাহলে এখান থেকে কি করবো, যে সংখ্যাটা আছে তার বিপরীত সংখ্যা দ্বারা আমরা ইয়ে করবো। তাহলে এখান থেকে আমরা করলাম হচ্ছে কি 2 প্লাস, এখান থেকে আমাদের মাইনাস আছে প্লাস নেবো, তাহলে হচ্ছে √3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে √3, আর একটা হচ্ছে আমাদের কি হবে প্লাস হবে 2 প্লাস √3।
উপর নিচে আমরা নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা কি করব পরবর্তীতে, এখান থেকে দেখো তো এখান থেকে যদি আমরা 2 টাকে a ধরি, √3 টাকে যদি b ধরি, তাহলে হচ্ছে a - b * a + b, অর্থাৎ a + b * a - b একটা সূত্র আমাদের প্রয়োগ হয়েছে। কি সূত্র? যেটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। ওকে, তাহলে এখান থেকে আমাদের যদি a হয় 2, তাহলে হচ্ছে a² মাইনাস আমাদের কি হচ্ছে b² আমরা পেয়ে গেলাম, এবং উপরে হচ্ছে আমাদের কত 1 * অর্থাৎ এখান থেকে আমাদের ছোট করে নিই, একটু ছোট করে লিখি, কারণ এখান থেকে হচ্ছে আমাদের এই যে একটু ছোট করে লিখি। দেখো এখান থেকে হচ্ছে আমাদের কি a² + b² - b² এর সূত্রটা প্রয়োগ হয়েছে। তাহলে এখান থেকে a² হচ্ছে আমাদের 2 এর স্কয়ার, এখান থেকে মাইনাস আমাদের b² হচ্ছে √3 এর স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই যে 1 * কত 1 2 প্লাস হচ্ছে √3, 2 প্লাস √3, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এই যে উপরে যেটা আছে সেটা থাকলো, এখান থেকে হচ্ছে আমাদের 4, এখান থেকে মাইনাস আমাদের 3 √3 এর স্কয়ার মানে কি স্কয়ার এবং রুট কেটে যাবে, তার মানে 3, তাহলে 4 মাইনাস হচ্ছে কত 3, তার মানে এখান থেকে 4 - 3 বলতে এখান থেকে আমরা যদি দেখি, দেখো তো এই যে এখানে কি হচ্ছে আমাদের নিচে উপরে যা আছে তাই আমরা এটাকে ধরে হিসাব করতেছি, এই যে এটুকুকে হিসাব করলে আমাদের কি আসবে, জায়গা হয়ে গেছে ছোট, বুঝছো? এখান থেকে আমাদের কি আসতেছে, এখানে আসতেছে 4, তাহলে 4 মাইনাস এখান থেকে 3, তাহলে হচ্ছে 1, তাহলে এখান থেকে আমাদের 1 কত 2, 2 প্লাস হচ্ছে কত √3, তার মানে এখান থেকে আমাদের 2 প্লাস √3, অর্থাৎ 1/x এর মান কত 2 প্লাস √3, এবং এখান থেকে আমাদের x এর মান কত 2 মাইনাস √3। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের কি সমাধানের দিকে আমরা যাচ্ছি কিনা, আমাদের কি ম্যাথটা ঠিক আছে, দেখি ঠিক না থাকলে আমরা আবার করব, সমস্যা নাই। তাহলে এখান থেকে আমাদের x এর মান দেওয়া ছিল হচ্ছে কত 2 মাইনাস √3, এবং আমাদের হচ্ছে 1/x এর মান আমরা পেয়েছিলাম কত x, 1/x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে আমরা প্লাস পেয়েছিলাম। ঠিক আছে, এটা আমি কিন্তু শর্টকাট তোমাদেরকে একটা ক্লাস আমি বলেছিলাম, যখন কি যখন একটা সংখ্যার মান আমাদের দেওয়া থাকবে, অর্থাৎ একটা চলকের মান যদি আমাদের এরকম দেওয়া থাকে দুইটা রাশি দিয়ে মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, সেটা যদি আমাদের বিপরীত মান, অর্থাৎ এই যে ধরো x এর মান দেওয়া আছে, ধরো x এর মান দেওয়া আছে আমাদের কত a - b, সেই ক্ষেত্রে আমরা যদি 1/x এর মান বের করতে বলি, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত বা সেই ক্ষেত্রে আমাদের হবে এইটা 1/x এর মান হচ্ছে a + b, এরকম আসে সাধারণত। ঠিক আছে, এরকম হয়ে থাকে, আমি কিন্তু তোমাদের শর্টকাটলি এই জিনিসটা শিখিয়েছিলাম। ওকে, এটা মনে রাখার জন্য, কম সময়ে এমসিকিউ গুলো সলভ করার জন্য। তাহলে এখান থেকে আমাদের দেখো এই যে a + b a - b আমাদের একই সূত্র প্রয়োগ হইতেছে, তার মানে আমাদের এই যে a² মাইনাস আমাদের কি b², a² - b², তাহলে এখান থেকে আমাদের কত 4, এখান থেকে আমাদের কত আসতেছে a² - b² মাইনাস, তার মানে এখান থেকে 3, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার 1 কেন আসতেছে, এটা আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছে। এখান থেকে দেখো যে জিনিসটা ভুল হয়েছে, এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা প্লাসটা মিস্টেক করেছি, তাই না, এই যে প্লাসটা এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা প্রয়োগ করছিলাম, সেই সূত্রটা এখান থেকে আমরা এই যে x এর মান এবং যে 1/x এর মানটা বসাইছিলাম, সেই ক্ষেত্রে আমাদের যে মানটা আসছিল এটা কত আসছিল, এরকম আসছিল। ওকে, তাহলে এখান থেকে আমরা যখন মানটা বসাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, এই ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ হচ্ছে যে a + b ইন্টু a - b প্লাস a + b, অর্থাৎ a + b প্লাস a - b এর সূত্রটা আমাদের প্রয়োগ হচ্ছে। আমাদের এখানে কোন সূত্র প্রয়োগ হচ্ছে, এখানে আমাদের সূত্রটা প্রয়োগ হচ্ছে, আমরা আমরা হচ্ছে যখন ওই যে যে সূত্রগুলো শিখেছিলাম, আমরা হচ্ছে কি আমাদের যে বর্গের যে বিষয়টা ছিল, আমাদের যে বর্গের যে অধ্যায়টা ছিল, উৎপাদকের বিশ্লেষণের যে অধ্যায়টা ছিল, তৃতীয় অধ্যায় যেটা ছিল, সেই তৃতীয় অধ্যায়ে কিন্তু আমরা এরকম কয়েকটা সূত্র শিখেছিলাম। এ বি এর সূত্র শিখেছিলাম, তারপর আমরা হচ্ছে এ বি এর সূত্র, 4ab এর সূত্র, এরকম 2ab এর সূত্র, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, যেগুলো অনুসিদ্ধান্ত থেকে আমরা সূত্রগুলো শিখছিলাম, সেখানে কিন্তু আমাদের এরকম একটা সূত্র ছিল যে a + b এরকম a + b ইন্টু a + b প্লাস a - b, এরকম একটা সূত্র আমাদের ছিল। a + b প্লাস a - b একটা সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে এই জিনিসটা প্রয়োগ করতে পারি, বা আমরা যদি এখান থেকে সরাসরি এখান থেকে যদি আমরা সূত্র প্রয়োগ না করে, বা এখান থেকে যদি আমরা সূত্র প্রয়োগ না করে এখান থেকে ডিরেক্ট যে হিসাবটা আছে আমরা এই হিসাবটা করে ফেলি। ঠিক আছে, এখানে একটু উল্টাপাল্টা লেগে গেছে আমার কাছে, এখানে যেহেতু প্লাস আছে আমরা সরাসরি এখান থেকে হচ্ছে √3, এখান থেকে হচ্ছে +2 প্লাস √3 যদি আমরা করে ফেলি, তাহলে এখান থেকে কি হবে, যেখান থেকে প্লাস মাইনাস এখান থেকে কেটে যাবে, 4 হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল একটা বিষয়, এটা নিয়ে আমাদের লেগে গেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়াইলো, আমরা জাস্ট এটাকে হিসাব করে দিলাম,
এখানে কিন্তু সূত্রের কোনো ব্যাপারই নাই, কিন্তু আমরা বারবার সূত্র করতেছি। আমরা সহজ বিষয়টাকে যখনই জটিল ভাবা শুরু করবো তখনই কিন্তু আমাদের এরকম উল্টাপাল্টা লেগে যাবে। আমারও যেমন লাগছে সেরকম তোমাদের কিন্তু লাগার সম্ভাবনা আছে। তাহলে আমাদের এই যে সহজ সমাধানগুলো কিন্তু এইভাবে করতে হবে। আরেকটা বিষয়, যেখানে আফরিন বলেছিল যে সরাসরি আমরা যদি মানটা বসায় দিয়ে যদি হিসাব করে ফেলি সেইখান থেকেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের এখান থেকে যে ভ্যালুটা দেওয়া আছে, যে এটার মান বের করতে বলছে, এখানে আমরা সরাসরি এক্স এর মানটা বসায় দিব, এক্স এর মান কত আছে এই মানটা বসায় দিয়ে হিসাব যদি করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এইরকম ভাবে সমাধানটা নিচে এই যে মানটা আমাদের আসবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কত আসবে? 4ই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই জিনিসটা তোমাদেরকে দেখাইতে পারছি। তাহলে এখান থেকে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখান থেকে কি বলছে? আমাদের বলছে যে 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে একটি দালানের ছাদ স্পর্শ করে। দালানের উচ্চতা কত মিটার? আমরা যদি এটার একটা কাল্পনিক চিত্র অঙ্কন করি, কি বলছে যে 18 মিটার একটা লম্বা মই আছে যেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে কি আছে, দালানের ছাদ স্পর্শ করছে। তাহলে এখান থেকে আমাদের চিত্রটা এরকম হওয়ার কথা যে আমরা যদি এটা আমাদের কি দালানের উচ্চতা চিন্তা করি, তাহলে দেখো এই যে দালানের সাথে আমাদের কি আছে, একটা মই এরকম ভাবে আছে। তো মইটা মূলত কি আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তার মানে এই যে মইটা আমাদের আছে, এই যে মইটা দেয়ালের সাথে যে লেগে আছে, আচ্ছা লেগে যা আছে, এটা আমাদের কি হবে? তাহলে আমাদের এই যে মইটা যে ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। ওকে, এই কোণটার মান কত? 45 ডিগ্রি। এখন এই যে দেখো একটা আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটা সমকোণ হচ্ছে এটা, এবং এখানে আমাদের যে এই যে মইয়ের যে দৈর্ঘ্যটা সেটা কত? 18 মিটার লম্বা। তার মানে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কি, এই এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা অতিভুজ। তাহলে এই অতিভুজের মান কত দেওয়া আছে? 18 কত মিটার দেওয়া আছে? 18 মিটার। তাহলে এইটুকুর মান আমরা যদি ধরলাম হচ্ছে কত, সাপোজ এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে 18, এ মানে হচ্ছে অতিভুজ, এখানে এটা হচ্ছে আমাদের কি, এই যে এটা হচ্ছে আমাদের ভূমিটাকে আমরা বি ধরলাম, এবং এটা সাপোজ হচ্ছে সিটা হচ্ছে আমাদের লম্ব। এখন আমাদের কি বলছে? বলছে দালানের উচ্চতা বলতে আমাদের এই যে সি যে অংশটা লম্বটা এটার মান নির্ণয় করতে বলছে। তার মানে এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ হবে যেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র। এখন ওই সূত্রটা দেখো, একটু প্রয়োগ করো, এখান থেকে আমাদের অ্যান্সারটা কত আসার কথা। তাহলে এখান থেকে আমাদের সূত্রটা কি হবে? আমাদের লম্বটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা, আমাদের ত্রিকোণমিতির যে সাইনটা আছে আমাদের এখান থেকে দেখো তো, এই যে কোণের মানটা দেওয়া আছে এখানে আমাদের কি আছে, যেহেতু এখানে অতিভুজের মান আমরা জানি, অতিভুজের মান জানি এবং লম্বের মান বের করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইনের সম্পর্ক। তাহলে আমরা জানি হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে সাইন থিটার যে ভ্যালুটা ত্রিকোণমিতির, তো এটা হচ্ছে আমাদের কি সাইন থিটার যে বিষয়টা সেটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ, ওকে। তাহলে এখান থেকে আমাদের লম্ব কত? সি। ওকে, তাহলে এখান থেকে সি আমাদের আসবে, এবং এখান থেকে অতিভুজ কত? অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে 18, এবং আমাদের থিটার মান দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান কত? সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, তাই না? 1/√2 কিনা বলো? সাইন আমাদের আসলে তাহলে সাইন 45 ডিগ্রি যে মানটা, 45 ডিগ্রি মানটা সেটা হচ্ছে 1/√2, এবং আমরা এখান থেকে পেলাম সি বাই হচ্ছে কত? 18, সি বাই 18। তাহলে এখান থেকে যদি আমরা এটা হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি, এই যে আমরা এখান থেকে যদি এরকম করি যে এই সিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে c√2 ইকুয়াল টু আমাদের কত? 18। তাহলে এখান থেকে আমাদের সি এর মান কত আসতেছে? সি ইজ ইকুয়াল টু 18/√2, তাই না? তার মানে আমাদের হিসাবটা দাঁড়াচ্ছে হচ্ছে, আলটিমেটলি হিসাব দাঁড়াচ্ছে এরকম যে 18 ডিভাইডেড বাই √2। এখন 18কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমাদের কত আসার কথা একটু দেখো। এখান থেকে আমরা যদি এটাকে √2টা যদি না নিয়ে আসি, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে উপরে যদি এখানে আরেকটা আমরা √2 নিয়ে আসতে চাই, √2 নিয়ে আসে এবং নিচে যদি আরেকটা √2 নিই তাহলে আমাদের এখানে কত আসে? 2 আসে। তাহলে এখান থেকে আমাদের 2 হবে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, তাহলে হচ্ছে 9√2। আমাদের মূলত অ্যান্সারটা হচ্ছে 9√2। ওকে, আমরা যদি অ্যান্সার বের করি √6 তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9√2। এখন এখানে কিন্তু 9√2 দেওয়া না, এখানে কিন্তু আমাদের সরাসরি মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা অপশন, এই 9√2কে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটরে চাপ দিতে হবে। আমরা যদি 9√2কে ক্যালকুলেট করি তাহলে আমাদের এখান থেকে হচ্ছে এরকম 12.7 এরকম অসংখ্য সংখ্যা পর্যন্ত আমাদের আসবে।
তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আমরা নিব হচ্ছে কত, এই যে গ নাম্বার যে অ্যান্সারটা আছে 12.7, এই অ্যান্সারটা কিন্তু আমরা নিব। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আসছে কত, এই যে আমাদের যে 12 নাম্বার যে এমসিকিউটা ছিল সেটা হচ্ছে আমাদের এখান থেকে গ নাম্বারটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। তাহলে আমরা নেক্সটে চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে দেখি। আচ্ছা, এখানে দেখো আমাদের এখান থেকে খুবই সহজ ফাংশন থেকে একটা ব্যাপার দেওয়া আছে, ঠিক আছে। ফাংশন থেকে কি বলছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস আমাদের হচ্ছে 2x মাইনাস 20, 2x মাইনাস কত দেওয়া আছে, হ্যাঁ 2x মাইনাস 20 দেওয়া আছে। এই ক্ষেত্রে x এর কোন মানের জন্য আমাদের ফাংশন অফ x ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই যে 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের x এর মানটা কত হবে। তাহলে দেখো x এর মান কত হবে, খুবই সহজ। এখান থেকে আমাদের কি 2x ইজ ইকুয়াল টু কত 20, এখান থেকে হচ্ছে আমাদের x ইকুয়াল টু কত, আমাদের এখান থেকে 10, এই যে 10 হয়েই তো গেছে, শেষ। আমাদের x এর মান কত আসবে, 10 আসবে। তার মানে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার হচ্ছে কত 10। তো এটা নিয়ে আমি বেশি সময় নিলাম না, কারণ এটা কি খুবই সিম্পল একটা বিষয়, আমি আশা করি তোমরা সবাই পারবা। তোমাদের বিষয়টা বুঝতে হবে কি, এই যে সম্পর্কটা দেওয়া আছে, ফাংশন অফ x দেওয়া আছে কত 2x মাইনাস 20, এবং আমাদের বলছে যে x এর কোন মানের জন্য, অর্থাৎ আমাদের বলছে যে ফাংশন অফ x ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে ফাংশন অফ x ইকুয়াল টু 0 মানে কি 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন 2x মাইনাস 20 ইকুয়াল টু 0 এটা সমীকরণ দিয়ে যদি আমরা সমাধান করি, তাহলে x এর মান আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে x এর মান আমরা কত পাইতেছি, 10 পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে আমরা আসি, যে x টাকার x% হার সরল মুনাফায় 4 বছরে মুনাফা x টাকা হলে x এর মান কত। ওরে বাবা, এখানে দেখো শুধুমাত্র x এর কারবার, ঠিক আছে, x। তাহলে এখানে বলছে কি x টাকা, x টাকার আমরা এই যে মুনাফাগুলো হিসাব করি, এটা কার উপর হিসাব করব, আমরা মূলধনের উপর হিসাব করব, তাই না। আমাদের হচ্ছে কি মূলধন, তারপর হচ্ছে কি মুনাফার হার, তারপর হচ্ছে কি সময়, মূলধন মুনাফার হার আর হচ্ছে কি সময় যেটা আছে, কত বছরের জন্য আমরা এটার মুনাফা হিসাব করব, সেই হিসাবটা আমাদের কি করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে কি পাবো, হিসাবটা পাবো। তাহলে এখান থেকে আমাদের x টাকা, তার মানে আমাদের মূলধন p, p এর মান কত, x টাকা দেওয়া আছে, p এর মান দেওয়া আছে কত, x টাকা। এখন x% হার, তার মানে মুনাফার হার, মুনাফার হার কি আমরা r দিয়ে প্রকাশ করি, তাহলে r এর মানও দেওয়া হচ্ছে x%, এবং এটা সরল মুনাফা, ওকে 4 বছর, তার মানে t is equal to 4, t is equal to 4 হলে মুনাফা x টাকা হয়। অর্থাৎ এই যে মুনাফা আমাদের কত, মুনাফাও বলছে x টাকা হয়, মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, i দিয়ে প্রকাশ করি, তার মানে মুনাফা i is equal to x হচ্ছে। তাহলে x এর মান কত, এখান থেকে বলতেছে আমাদের কিসের মান বের করতে, x এর মান বের করতে বলছে। অর্থাৎ আমাদের মূলধন আসলে এখান থেকে এই যে x টা, আলটিমেটলি যে x টা আছে, x এর মান কত, অর্থাৎ এই যে মুনাফা x টাকা হয়, এই যে x টাকা হয়, x এর মান বের করতে বলছে আমাদের, x এর মান বের করতে বলছে। অর্থাৎ তাহলে আমাদের মুনাফা এবং অর্থাৎ মূলধন এবং মুনাফা সমান হওয়ার কথা এই হিসাব অনুযায়ী। তাহলে আমরা করি, আমরা একটা সূত্র জানি যে আমাদের যে মুনাফা i is equal to কি, মুনাফা i is equal to p আর t ডিভাইডেড বাই 100, এরকম একটা সূত্র ছিল না আমাদের। সেখানে হচ্ছে এই পিটা হচ্ছে মূলধন, আর হচ্ছে আমাদের কি মুনাফার হার, এখান থেকে টি হচ্ছে সময়, আর হচ্ছে 100 দিয়ে আমাদের ভাগ করতে হয়, যেটা হচ্ছে পার্সেন্ট দিয়ে। অর্থাৎ এখানে আমাদের কি এই যে এটা হচ্ছে আমাদের x%, অর্থাৎ আমাদের এখান থেকে যে x এর যে শতাংশটা সেটা আমরা সরাসরি এখানে x দিয়ে হিসাব করব। তাহলে এখান থেকে আমাদের এই যে i এর মান কত, x, x ইজ ইকুয়াল টু কত আসতেছে, দেখো তো এখানে p এর মান কত, আমাদের x দেওয়া আছে, এবং আমাদের যে r এর মানটা সেটার মানও x দেওয়া আছে, এবং t এর মান দেওয়া আছে হচ্ছে 4 ডিভাইডেড বাই আমাদের কত আসছে 100। তাহলে এখান থেকে x এই যে x ইনটু x, তাহলে কি x স্কয়ার, আমাদের এখান থেকে হচ্ছে 4x স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি আসতেছে, এখানে এই যে x আছে, তাহলে এখান থেকে আমাদের x এর নিচে মনে কত আছে, সরি মনে কত আছে 1 আছে। তাহলে এটাকে যদি আমরা r গুণ করি, এই যে এখান থেকে যদি আমরা r গুণ করি, তাহলে আমাদের এখান থেকে আসছে 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 100x। তাহলে 4x স্কয়ার 100x আসতেছে। তাহলে এখান থেকে দেখো তো আমরা যদি এখান থেকে কি করি, এই যে আমাদের এখান থেকে যদি উভয় পক্ষকে যদি আমরা কি করি, x দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমাদের কি হবে, 4x থাকতেছে এখানে, আর এখানে থাকতেছে 100। তাহলে এই যে উভয় পক্ষকে আমরা x দিয়ে ভাগ করলাম, কেন, এখানে x স্কয়ার আছে, এখানেও x, তাহলে একটা x কমে যাবে, এখান থেকে একটা x কমে গেল, এখান থেকে একটা x কমে গেল, তাহলে 4x থাকলো। এখন শুধু x এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 4 আছে, 100 দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলে এখান থেকে কত হবে আমাদের 4 25 100, তাহলে আমাদের 25 আসবে। তাহলে দেখো তো 25 কোথায় আছে, এই যে গ নাম্বার আমাদের 25 আছে। তার মানে আমাদের গ নাম্বার প্রশ্নের যে অ্যান্সারটা, অর্থাৎ এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সারটা কত, x এর মান কত, আমাদের 25, ঠিক আছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত দেওয়া আছে। পরিসীমার অনুপাত কত হবে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা, এটা কিন্তু সহজ, জটিল কোনো বিষয় না। দেখো তো
আমাদের বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা জানতাম, অর্থাৎ আমাদের যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের বাহুকে আমরা কি ধরে থাকি, এই যে বাহুকে আমরা এ ধরে থাকি, ঠিক আছে, সাধারণ বাহু হচ্ছে এ, চারটা বাহু হচ্ছে কি এ, চারটা বাহুর মান সমান, তাই তো, এই জন্য আমরা এ ধরে থাকি। সেই ক্ষেত্রে আমরা যদি এটার যে আমরা ক্ষেত্রফলটা সেটাকে আমরা সাধারণত কি এরকম হচ্ছে কি আমাদের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে আমাদের কি স্কোয়ার দিয়ে আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি। আর এখানে আমাদের বলছে ক্ষেত্রফল না, এখানে বলছে আমাদের বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি ছিল আমাদের, কর্ণের দৈর্ঘ্য ছিল হচ্ছে √2a, √2a হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা √2a, আর আমাদের পরিসীমা হচ্ছে 4a, পরিসীমা কত 4a, অর্থাৎ চারটা দৈর্ঘ্য, আমাদের চারটা দৈর্ঘ্যকে যোগ করলে আমাদের কি হবে 4a হবে, তাহলে আমাদের √2a এবং 4a, যেহেতু আমাদের বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, এবং আমাদের হচ্ছে কি এই যে পরিসীমা বলছে, পরিসীমা কত 4a, তাহলে মূলত আমাদের √2a অনুপাত 4a এই অনুপাতটা মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখুন অনুপাতের মান কত আসে, দেখো উপরে √2a নিচে হচ্ছে 4a, তাহলে a কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো উপরে √2 নিচে হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো তো এই যে √2 আমরা যদি হিসাব করি, এখান থেকে এই যে 4 আছে নিচে, দেখো তো আমরা যদি এখান থেকে √2 লিখি উপরে এবং নিচে যদি আমরা 2 × 2 লিখি, সমস্যা আছে? সমস্যা নাই। আমরা যদি আবার যদি এখান থেকে √2 দিই এবং এখান থেকে যদি আমরা এরকম দেই যে এই দুইটাকে ভাঙার জন্য যদি আমরা √2 × 2 দেই, তাতে কোনো সমস্যা নাই, নাই তো, সমস্যা নাই। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো একটা √2 দিয়ে আমরা এই উপরে √2 কেটে দিলাম, তাহলে আমাদের কত থাকলো দেখো তো, আমাদের থাকলো উপরে কত থাকলো 1 থাকলো, এবং নিচে থাকতেছে কত এই যে √2, এবং হচ্ছে আমাদের কত থাকতেছে 2 থাকতেছে, তাহলে হচ্ছে 2√2 আমাদের থাকতেছে, তাই না, 2√2 আমাদের থাকতেছে। তাহলে এই যে আমাদের 1/2√2 এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কি হচ্ছে 1:2√2, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কোথায় আছে আমাদের, এই যে খ নাম্বারটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের খ নাম্বারে দেওয়া আছে 1:2√2, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এই প্রশ্নের, যেখানে বলছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত আমাদের আসবে হচ্ছে 1:2√2, মানে হচ্ছে 1:2√2। দেখি তো সঠিক অ্যান্সার এটাই কিনা, হ্যাঁ আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটাই। আমাদের নেক্সট প্রশ্ন দেওয়া আছে, নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। এটা খুবই সিম্পল, আমরা ত্রিভুজ অঙ্কনের জন্য যে নির্ধারিত আমাদের যে রেখার মান সেটা একটা নির্দিষ্ট সূত্র আছে, সূত্রটা হচ্ছে দুইটা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হইতে হবে। অর্থাৎ আমাদের যদি এবিসি যদি তিনটা বাহু ক্ষেত্র একটা ত্রিভুজে তিনটা বাহু হয়, সেই ক্ষেত্রে ত্রিভুজটা তখনই গঠন করা সম্ভব যখন a + b > c হবে, কিংবা b + c > a হবে, কিংবা c + a কি হবে b হবে। এই যে শর্তটা যখন পূরণ করবে তখনই কেবলমাত্র একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, তাই তো। তাহলে দেখি তো আমাদের কোন মানগুলা এরকম যোগ করলে আমাদের আসলে অপর বাহু অপেক্ষা কি হয় বড় হয়। তো দেখো তো এখানে 1 2 এবং 4 দেওয়া আছে, 1 এবং 2 যদি যোগ করি আমরা তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 3, 4 এর চেয়ে বড় আছে, ওকে। তবে এখানে যদি আমরা 1 আর 4 যোগ করি তাহলে 5 হচ্ছে, তাহলে আমাদের 1 আর 4 5, এটা আমাদের 2 এর চেয়ে বড় আছে, ওকে। তাহলে এবং এই যে আমরা যদি 2 আর 4 যোগ করি 6, তাহলে এটা কিন্তু আমাদের অপর বাহু অপেক্ষা বড় আছে, এর চেয়ে বড় আছে, তার মানে এটা আমাদের শর্ত হওয়ার কথা। অন্যান্য গুলো আমরা চেক করে দেখি তো কি হয়। দেখো তো যে 2 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 2 আর 5 হচ্ছে 7 হচ্ছে, কিন্তু 2 আর 5 7, এটা কিন্তু আমাদের কি হচ্ছে না, এই যে 9 এর চেয়ে বড় হচ্ছে না, 9 এর চেয়ে কিন্তু বড় হচ্ছে না, তার মানে আমাদের খ নাম্বারটা ভুল অ্যান্সার। তারপর আমাদের কি হবে, গ নাম্বারটা যদি দেখি তো 2 আর 4 আমাদের কত 6, এই যে আমাদের 5 এর চেয়ে বড় হয়েছে, ওকে। বাট এই যে 4 আর 5 যখন আমরা এখান থেকে যখন আমরা কি করব, এই যে দেখো তো আমরা যখন এই যে 5 আর 2 যোগ করব তখন আমাদের কি আসবে 7 আসবে, এটা আমাদের 4 এর চেয়ে বড় হচ্ছে, ঠিক আছে। আবার যখন আমরা এই 4 এবং 5 যোগ করব আমাদের কত আসবে 9 আসবে, সেটাও 2 এর চেয়ে বড় হচ্ছে। তাহলে আমাদের কিন্তু গটাও সঠিকের গড় যে অ্যান্সারটা সেটা কিন্তু সঠিক হওয়ার কথা, আমাদের ক নাম্বারটা সঠিক হবে না, কারণ 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, 3 কিন্তু 4 এর চেয়ে বড় না, 3 কিন্তু 4 এর চেয়ে বড় না, তার মানে আমাদের ক নাম্বারটা সঠিক হবে না। মূলত এখানে আমাদের এই যে ক নাম্বারটা কিন্তু সঠিক প্রমাণ হচ্ছে না মূলত। তাহলে এখানে গ নাম্বার আমরা কি পাইতেছি, দেখো 2 আর 4 যোগ করলে আমরা 6 পাইতেছি, 5 এর চেয়ে বড়। আবার 4 আর 5 যোগ করলে আমরা কত পাইতেছি, 9 পাইতেছি, 2 এর চেয়ে বড়। আবার
2 আর 5 যোগ করলে 7 পাইতেছি, 4 এর চেয়ে বড়। এটাই আলটিমেটলি সবগুলো ঠিক আছে। এবং দেখি লাস্ট এটা আমাদের কি আছে, এবং এইখানে যদি আমরা 2 এবং 3 যোগ করি তাহলে কত হয়, 5 হয়। এই যে 5 আর 5 সমান হয়ে গেছে, অর্থাৎ এটাও আমাদের হবে না। তার মানে এই গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একমাত্র গ নাম্বারে যে 3, 4 এবং 5 দেওয়া আছে সেটা দিয়ে কেবল একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। কারণ ত্রিভুজ গঠনের জন্য যে আমাদের নিয়মটা আছে বা ত্রিভুজ গঠনের জন্য যে শর্তটা আছে সেই শর্ত কেবল এই 3টা মানই কিন্তু মেনে চলছে। ওকে, তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে দেখো তো এখানে সঠিক অ্যান্সারটা আমাদের ভুল দেওয়া, আমাদের গ হবে সঠিক অ্যান্সারটা। কি হবে, গ হবে। ঠিক আছে, যদিও আমাদের স্লাইডের মধ্যে ভুল দেওয়া, কারণ আমরা এখানে এডিটের ক্ষেত্রে ভুল হয় এটা আমরা জানি, আমরা প্রত্যেকটাতেও সমাধান করে করে দেখতেছি। তার মানে আমাদের এখানে যে এই যে প্রশ্নটা এটাই হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। এটা কি সঠিক অ্যান্সার? ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কারণ কেন সঠিক অ্যান্সার আমি কিন্তু ব্যাখ্যাও করছি। দেখো এই যে 2 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসতেছে, 2 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে কত, 6। এই যে 6 কিন্তু আমাদের 5 এর চেয়ে বড় আছে। ওকে, এটা শর্ত মানছে। আবার 2 আর 5 যদি যোগ করি সেটা ক্ষেত্রে আমাদের এই যে এটা কিন্তু 4 এর চেয়ে বড়, এবং আমরা 4 এবং 5 যদি যোগ করি সেটা কিন্তু আমাদের 2 এর চেয়ে বড়। কেবলমাত্র এই যে আমাদের সংখ্যাগুলো আছে এটা কিন্তু শর্ত মানছে। কিন্তু এই যে আমরা যদি ক চিন্তা করি, ক এর ক্ষেত্রে কি হবে, দেখো এই যে 1 আর 2 যখন আমরা যোগ করছি 3 হয়েছে, এটা কিন্তু আমাদের লেস দেন 4 হয়ে গেছে। তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন পসিবল না। আবার এখানে যদি চিন্তা করি, এই যে আমরা 2 আর 5 যখন যোগ করতেছি 7 হচ্ছে, এটা কিন্তু আমাদের লেস দেন 9 হচ্ছে। তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব না। আবার 3 আর আমরা যখন 2 যোগ করতেছি 5 হচ্ছে, এটা আমাদের কি হচ্ছে, অর্থাৎ ইকুয়াল টু আমাদের 5 হয়ে যাচ্ছে। এই যে ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব না। কেবলমাত্র এই গোতে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। অতএব এটা আমাদের স্লাইডে ভুল দেওয়া থাকলেও এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা। ওকে, আচ্ছা এখন আসা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান দেওয়া আছে 4, কিন্তু বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে। তাহলে দেখো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে মাইনাস দিয়ে, একটা হচ্ছে প্লাস দিয়ে। অর্থাৎ এই যে প্লাস দিয়ে যেহেতু আছে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করবো। তাহলে দেখো তো এখানে আমাদের কি হবে, এই যে আমরা যদি এখান থেকে কি করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা দিই, তাহলে এখান থেকে আমাদের কি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3, এখান থেকে আমরা একটু এদিকে সরাই লিখি তাহলে আমাদের সুবিধা হবে। এই যে আমাদের সূত্রটা কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যে সূত্রটা আমরা জানি শিখেছিলাম সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে দেখো তো আমরা কিন্তু এই যে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি এটা কত 2, কিন্তু এই এক্স ওয়াই এর মান কত আমরা কি জানি, এক্স ওয়াই এর মান কিন্তু আমরা জানি না। এই জন্য এখানে যদি খেয়াল করো আমাদের একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4, এইখান থেকে আমাদের এক্স ওয়াই এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা আগে এক্স ওয়াই এর মানটা বের করে নিই, তারপর এখানে আমরা মানটা বসাবো। ওকে, আচ্ছা দেখো এখান থেকে হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি, যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই দিয়ে মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটা আমরা প্রয়োগ করবো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে এটাকে আমরা কি করব, এই মানটা একটু বসাই নি, এক্স প্লাস ওয়াই এর মান আছে 2, তার মানে হচ্ছে কি 4 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু আমাদের কত 4। তাহলে এখান থেকে আমরা যদি করি, এই যে দেখো এখান থেকে হচ্ছে আমাদের মাইনাস, যদি এটাকে আমরা কি করে দিই, আচ্ছা মাইনাস থাকুক, আমরা মাইনাস যে কোনো সময় উঠা দিতে পারবো, এটা তো কোনো বিষয় না। আমরা কি করলাম, এই যে দেখো 4 এখানে প্লাস 4 আছে, এখানে প্লাস 4 আছে, এই প্লাস 4টাকে যদি এই পাশে নিয়ে আসে মাইনাস 4, তাহলে হচ্ছে প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি এখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে চাই, তাহলে দেখো আমাদের 0, আমরা যদি এই যে 2 মাইনাস 2 কে এই পাশে নিয়ে 0 এর সাথে ভাগ করে দিই তাহলে আমাদের 0 আসবে। তার মানে এক্স ওয়াই এর মান কত পাচ্ছি, 0 পাইতেছি। তাহলে এক্স ওয়াই এর মান আমরা কিন্তু পেয়ে গেছি 0। এখন আমরা বসাইতে পারবো, দেখো তো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে আমাদের 2, 2 এর স্কয়ার মাইনাস 3 ইনটু এক্স ওয়াই এর মান আমরা পেলাম 0। এটা আমাদের ইনটু আকার আছে, এটার এক্স প্লাস ওয়াই এর মান কত আছে, কত 2 আছে। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, 4। ওকে, তাহলে এখান থেকে আমাদের এখানে তো পুরোটার মান আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, মাইনাস 0, তার মানে হচ্ছে 4। আমাদের অ্যান্সার হওয়ার কথা হচ্ছে
4 হওয়ার কথা অ্যান্সার। অ্যান্সার 4 হবে। সরি, এখানে আমাদের তো এই যে a প্লাস বি হোল কিউব হবে, তাই না? কিউব হবে, ওকে সরি, এখানে কিউব হবে। তার মানে এখান থেকে যেহেতু কিউব, আমাদের 2 এর কিউব হচ্ছে 8, তার মানে আমাদের অ্যান্সার হবে কত? আমাদের অ্যান্সার হবে 8। তাহলে দেখো তো 8 কোথায় আছে? এই যে খ নাম্বার আমাদের 8 দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত? 8। তার মানে এই যে দেখো এই স্লাইডে ঠিক দেওয়া আছে আমাদের খ নাম্বার 8, এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। তাহলে আমাদের কি করতে হলো, এখানে কিন্তু এক্সট্রা একটা কাজ করতে হয়েছে। যেহেতু আমরা এক্স এর মান জানতাম না, কিন্তু আমাদের একটা সূত্র দেওয়া ছিল বা একটা মান দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা বের করে নিতে পারছি, হিসাব করে নিতে পারছি যে এখান থেকে এক্স এর মানটা আমাদের 0 আসছে। যখন 0 আসছে তখন কিন্তু আমরা এখানে এক্স এর মানটা বসিয়ে হিসাব করতে সক্ষম হয়েছি এবং আমরা কি পাইছি? আলটিমেটলি রেজাল্ট পাইছি 8। তার মানে এখানে আমাদের যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান, এটা হচ্ছে আমাদের কত? 8। ওকে, আচ্ছা, তারপর নেক্সট আমাদের কি আছে? নেক্সট বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি কত? 15। এটা কিন্তু তোমাদের এইবার ভোকেশনাল থেকে পরীক্ষায় কিন্তু আসছিল, মেবি এটা এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসছিল। অঙ্কদের সমষ্টি কত দেওয়া আছে? 15 এবং এদের গুণফল দেওয়া আছে 56। অর্থাৎ তোমাদের প্রশ্ন মেবি আসছিল এরকম যে অঙ্কদের সমষ্টি কত? 15 এবং অঙ্কদের যদি স্থান পরিবর্তন করলে তাদের সমষ্টি সংখ্যাদের সমষ্টি থেকে 45 কম, এরকম একটা বিষয় মেবি ছিল। কিন্তু তোমাদের এখানে কিন্তু ওইরকম না, একটু ভিন্ন রকম, যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যায় অঙ্কদের সমষ্টি হচ্ছে কত? এক্স। কি আমাদের যেহেতু সমষ্টি বলছে 15, অর্থাৎ আমাদের যদি একক স্থানীয় অঙ্ক যদি কি হয়, একক স্থানীয় অঙ্ক যদি আমাদের এক্স হয়, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক যদি আমাদের এক্স হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে আমাদের, যেহেতু এই যে এক্স এবং আরো একটা যে সংখ্যা আছে সেটার যে আমাদের কি সমষ্টি, সেটা হচ্ছে কত? 15। তার মানে আমরা যদি 15 থেকে যদি এক্স বিয়োগ করি, অর্থাৎ 15 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের কত আসবে? 15 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের মূলত আসবে হচ্ছে এই দশক স্থানীয় অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক পাইছি এক্স। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের কি, এইখান থেকে আমাদের হচ্ছে এককের কত ধরেছিলাম আমরা? এক্স ধরেছিলাম। তাহলে যেহেতু একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সমষ্টি অর্থাৎ যোগফল হচ্ছে 15, তার মানে দশক স্থানীয় অঙ্ককে আমরা কিভাবে পাবো? যখন আমরা 15 থেকে যখন আমরা এক্স বাদ দিব, এই দশক স্থানীয় অঙ্কের মান আসবে। তাহলে এখান থেকে আমাদের যদি কি হয়, এই যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যদি আমরা পাই, দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমাদের আবার বলছিল এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ককে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের 56 আসে। তাহলে আমরা এখানে শর্ত মতে বলে দিতে পারি যে শর্ত মতে কি, এই যে এক্স ইন্টু আমাদের হচ্ছে কি 15 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 56। এই সূত্রটা প্রয়োগ করতে পারে কিনা? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কত? 15 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 56। তাহলে এখান থেকে আমাদের এদিকে যদি আমরা আসি হিসাব করে, তাহলে কি হবে আমাদের? 15 এক্স, তারপর হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার, আর আমরা ওই যে 56 যেটা আছে এটা ওই পাশে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে একটু সাজায় লিখি, যে ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিই। মাইনাস দিয়ে গুণ করে দিলে আমাদের এই যে মাইনাস যে এক্স আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের মাইনাস 15 এক্স হবে এবং এখান থেকে আমাদের প্লাস 56 ইকুয়াল টু 0 আসবে। এখন দেখো তো এখান থেকে আমরা কি উপায়ে মিডিল টার্ম করতে পারি? এখান থেকে দেখো আমাদের কি হচ্ছে, এই যে যাতে করে এই যে 15কে দুইটা সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করতে হবে, যাতে করে আমাদের যোগ বিয়োগ করে 15 আসে প্লাস 56 আমাদের হয়। তাহলে দেখো তো 15কে কোন দুইটা সংখ্যা কে আমরা যোগ করলে এখান থেকে মাইনাস 15 পাবো, সাথে আমাদের এখানে 56 আসবে। তাহলে দেখো এখান থেকে আমাদের 7 8 56। ওকে, তাহলে দেখো তো 7 এবং 8 যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের সেটা কত হচ্ছে? 7 8 যোগ করলে কিন্তু আমাদের 15 হয়ে যাচ্ছে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা 7x মাইনাস 8x আমরা নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্লাস 56 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এটা এখান থেকে যদি কমন নিই, এক্সটাকে যদি কমন নিই, তাহলে এখান থেকে এক্স মাইনাস আমাদের কত আসতেছে? 7 আসতেছে। ঠিক আছে, এখন এখান থেকে যদি মাইনাস 8 কমন নিই, তাহলে এখান থেকে এক্স আমাদের এখান থেকে মাইনাস 8 আমরা কমন নিছি, তার মানে এখান থেকে আমাদের এক্স থাকতেছে, আর এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস এই যে 7 8 56। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি আসলো? এখান থেকে কিন্তু একটা এক্স এর মান আমরা পাবো। কি পাবো? দুইটা এক্স এর মান পাবো, এবং দুইটা এক্স এর মানের কারণে আমাদের দুইটা সংখ্যা আসবে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্স মাইনাস 7, একটা হচ্ছে কি এক্স মাইনাস 8। এই যে এই দুইটা ইকুয়াল টু 0। তাহলে দেখো তো
হইতে পারে x ইজ ইকুয়াল টু 7, এটা একটা x এর মান 7 হতে পারে, আরেকটা এই অনুযায়ী x এর মান 8 হতে পারে। এখন x এর মান 7 দিলে একটা সংখ্যা আসবে, x এর মান 8 দিলে একটা সংখ্যা আসবে। আমরা এই যে একক স্থান এবং দশক স্থান অনুযায়ী যদি সংখ্যাটাকে নির্বাচন করি তাহলে আমাদের কি আসবে, সংখ্যাটা আসবে যে এই যে দশক স্থান হচ্ছে এটা। তার মানে আমাদের কি করি, এই যে এটাকে দশক স্থান হিসেবে চিন্তা করি, এখান থেকে যদি আমরা x এর মানটা বসাই দিই, একবার যদি আমরা 7 বসাই দিই তাহলে এখান থেকে আমাদের কত, এটা একবার 7 আসতেছে, ঠিক আছে, একবার 7 আসতেছে মান, আবার 15 থেকে যদি 7 বাদ দিই তাহলে পরে 8 আসতেছে। তার মানে একটা সংখ্যা হচ্ছে আমাদের কত, 8 7। এই যে দশক স্থানে বসালাম, 7 হচ্ছে আমাদের কি একক স্থানে বসালাম, এটা একটা। আবার যদি 8 হয় তাহলে আরেকবার আমাদের সংখ্যার মান কত আসবে, 8 আসবে। আবার 15 থেকে আমরা আরেকবার যদি 8 বাদ দিই তাহলে আরেকবার আসবে কত, নিচেরটা 7, অর্থাৎ একক স্থানীয় তখন 7 হয়ে যাবে, অর্থাৎ আরেকটা সংখ্যা আসবে 7 এবং হচ্ছে 8, তাহলে হচ্ছে একটা 87 এবং 78। তাহলে দেখো তো আমাদের 78 এবং 87 বা 87 এবং 78 কোথায় আছে, এই যে খ নম্বরে দেখো আমাদের কত আছে, 78 বা 87। এই যে দুইটা অ্যান্সার, এই দুইটা অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই যে খ নাম্বার অ্যান্সারটা, সেটা কিন্তু এই অনুযায়ী হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সারটা।